সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি টপিকসের আলোচনা নিয়ে। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম কোরিয়ান ভাষার বর্ণমালার পরিচয় নিয়ে, অর্থাৎ কোরিয়ান ভাষার বর্ণমালাগুলো একটা ভিডিওতেই আমি আপনাদের সাথে আলোচনা করেছিলাম এবং সেই পর্বে একটি কথা বলেছিলাম যে এই বিষয়গুলো আপনারা একটু খাতায় লিখে রাখুন, এইগুলো আগামী পর্বের ভিডিওতে আপনাদের জন্য কাজে লাগবে। তো সেই টপিকসের আলোচনা থেকেই আজকের ভিডিওটি আমরা শুরু করছি। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন আজকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন আমাদের চ্যানেলটি, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন আমরা আজকে আমাদের আলোচনায় ফিরে যাই। আমরা গত পর্বে যে স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্তবর্ণ, যুক্ত ব্যঞ্জনবর্ণগুলো নিয়ে আলোচনা করেছিলাম, সেই টপিকসেরই একটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আজকে আলোচনা করব। লক্ষ্য করুন, আমরা এখানে ব্যঞ্জনবর্ণগুলো লিখেছি, এখানে সংযুক্ত ব্যঞ্জনবর্ণগুলো এবং এখানে স্বরবর্ণগুলো, সেই সাথে এখানে রয়েছে আমাদের যুক্ত স্বরবর্ণগুলো। তাহলে স্বরবর্ণ, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, যুক্ত স্বরবর্ণ, যুক্ত ব্যঞ্জনবর্ণ, সবগুলো বর্ণই কিন্তু এখানে রয়েছে। তবে একটু যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন যে আমরা গতদিনকে আলোচনা করেছিলাম এটা গিয়ক, এটা দ্বিগত, এটা নিয়ন, এটা রিয়ল, এটা মিয়ম, এটা সিয়ত, এটা জিয়ত, এটা সিয়ত, এটা বিয়োগ, এটা ফিয়োগ, এটা খিয়োগ, এটা থিয়ত, এটা ইয়ং, এটা হিয়ত। তো আমরা গতদিন এইভাবে আলোচনা করেছিলাম এবং একটি সময় আপনাদেরকে বলেছিলাম যে এটার নাম, মনে করেন লিখেন যে গ, এটার নাম দ, এটার নাম দন্তন্য। এইভাবে একটা চার্ট আপনাদেরকে লিখতে বলেছিলাম। আপনারা যারা লিখেছেন এবং আয়ত্ত করেছেন তাদের আজকের ক্লাসটা অনেক ভালো লাগবে। তো লক্ষ্য করুন, আমরা এখানে গিয়ক এর তিনটা নাম দিয়েছি। একটা হচ্ছে গ, একটা খ এবং একটা ক। তবে কখন গ হবে, কখন ক হবে এবং কখন খ হবে সেই বিষয়ে একটি ভিডিও আমরা নেক্সট আলোচনা করব। তবে আপাতত আপনি জেনে রাখুন যে এই গিয়কের নাম রয়েছে তিনটা, অর্থাৎ এর তিনটা ডাক নাম রয়েছে। এখন গ, খ, ক কখন কোনটা হবে সেই বিষয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো এখানে লক্ষ্য করুন, দ্বিগতের দ আর থ, নিয়নের দন্তন্য। প্রিয় ভিউয়ার্স, আপনি অবশ্যই এই অংশটুকু খাতায় সুন্দরভাবে নোট করে রাখবেন। প্রয়োজনে ভিডিওটাকে পজ করুন এবং এই অংশের প্রত্যেকটা বিষয় লিখে ফেলুন এবং তারপর আমার আলোচনাটি শুনুন। এটাতে কোনো সমস্যা নেই, কারণ এই বিষয়টা যদি আপনি আজকে ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য কোরিয়ান ভাষাটা অনেক সহজ হয়ে যাবে। অর্থাৎ আপনার উচ্চারণ করতে গিয়ে কোনো সমস্যা হবে না, বুঝতে কোনো সমস্যা হবে না। সো আপনি এখনই এইটার একটা প্রয়োজন স্ক্রিনশট নিয়ে রাখুন। আমি সরে যাচ্ছি। তাহলে আপনি আশা করি স্ক্রিনশটটা নিয়েছেন। তো আপনার স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এবার লক্ষ্য করুন যে গিয়কের তিনটা নাম, গ, খ, ক। দ্বিগতের দুইটা নাম, দ, থ। নিয়নের একটা, দন্তন্য। রিয়লের র এবং ল। এই র কখন উচ্চারণ হবে, ল কখন উচ্চারণ হবে, সমস্ত বিষয় সম্পর্কে আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করে দিব। তাহলে নিয়মের ম, অর্থাৎ আমরা একে ম বলে জানবো। যখন আমরা কোরিয়ান ভাষাতে একটি লাইন পড়ব তখন একে আমরা ম বলে ডাকবো। তাহলে ম। তারপরে দন্ত স, সিয়তের দন্ত স বা সিয়তের দন্ত স, জিয়তের বর্গীয় জ, সিয়তের স, বিয়োগের ব, খ, প। তিনটা নামেই একে উচ্চারণ করা হয়। তবে কখন কোন নামে উচ্চারণ করা হবে সে বিষয়ে আমরা পরে জানব। তাহলে ফিউকের ফ আবার প, খিয়কের খ, থিয়তের থ, ইয়ঙের অনিশ্ব এবং হিয়তের হ। তাহলে আশা করছি ব্যঞ্জনবর্ণের এই বিষয়টা আপনার ক্লিয়ার। এখন লক্ষ্য করুন সাংযোগের ক, অর্থাৎ যখন আপনি সাংযোগ দেখবেন, দুইটা যোগ একসঙ্গে দেখবেন, তখন একে উচ্চারণ করতে হবে ক। তারপরে দ্বিগতের ত, সিয়তের সাংসিয়তের তালবস্য, সাংজিয়তের চ, সাংবিউকের প। এখন আমাদের এই যে স্বরবর্ণ এবং যুক্ত স্বরবর্ণ, এই দুইটা বিষয়ে আমাদের অনেকেরই খুব প্রবলেম হয়। তো আপনি যদি এখনই এই বিষয়টা বুঝতে পারেন তাহলে কিন্তু আপনারা এই সমস্যাটা থাকবে না। সম্মানিত ভিউয়ার্স, আমরা যখন বাংলা ব্যাকরণের স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপটি কি বলতাম, কার, ঠিক একই রকম আমরা এখানে কোরিয়ান ভাষাতেও যখন স্বরবর্ণের গিয়কের পাশে, অর্থাৎ আমরা যেমন ব্যঞ্জন বর্ণের পাশে কয়াকার আকার কা, এই যে আকার দিতাম, এই আকারটা কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। ঠিক একই রকম আপনার কোরিয়ান ভাষাতেও ব্যবহৃত হবে। অর্থাৎ আপনার গিয়কের পাশে যখন, যেমন আপনার খা বাং,
অর্থাৎ এই যে এটার নাম কি জানতাম আমরা, গ খ ক। তো যখন বিয়োগ প্রথমে থাকে তখন ক্ষয়ের উচ্চারণ হয়। ক্ষয়ের সাথে এর পাশে কি আছে, আকার আছে। তাহলে আকার থাকলে কি হবে, আ। অর্থাৎ আকার আ থাকলে এই যে আকার হবে। তাহলে আয়ের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আকার। ঠিক এখানে আকার, তারপর বিয়োগ মানে কি, ব। তাহলে বয়ে আকার, এবং এই যে অনিশ্বরটা যখন বাচ্চিমে থাকবে তখন ইয়ং উচ্চারণ হবে, অর্থাৎ এই যে ইয়ং। তাহলে খাবাং, খাবাং মানে ব্যাগ। তো এই যে আমরা এখন এই বিষয়টাকে বুঝবো। তাহলে আমরা এখানে লিখেছি কি আ, আয়ের সাথে কি দিয়েছি আমরা এখানে আকার। অর্থাৎ যে বর্ণের সাথে এই, যে ব্যঞ্জন বর্ণের সাথে এই স্বরবর্ণটা লেগে থাকবে তার সাথে আকার হবে। তাহলে এখানে যদি বিয়োগ থাকে তাহলে গা, তাহলে কি হবে, গা। তাহলে এখন এখানে লক্ষ্য করুন, একটা হচ্ছে আ আর একটা হচ্ছে ই আ। এই যে হর্ষাই, এই হর্ষাইয়ের সংক্ষিপ্ত রূপকে আমরা কি জানি, হস্যিকার। অর্থাৎ হর্ষাই সমান, হর্ষাই সমান হস্যিকার। ঠিক এখানে লক্ষ্য করুন, হস্যির পরে একটা দাগ দিয়ে আছে এবং অন্তস্থ আকার আছে। তাহলে যে বর্ণের সাথে এই ইয়া থাকবে তার সাথে সেই বর্ণের সাথে, অর্থাৎ এই যে এখানে নিয়ন সমান কি জানতাম আমরা, দন্তন্য। অর্থাৎ যদি এখানে নিয়ন ইয়া থাকে তাহলে কি হবে, নিয়নের সাথে হস্যিকার হবে আর পরের অন্তস্থ আকারটা থেকে যাবে, অর্থাৎ উচ্চারণ ক্ষেত্রে অন্তস্থ আকারটা থেকে যাবে। তাহলে এখানে দন্তন্য হস্যি অন্তস্থ আকার হবে, দন্তন্য হস্যি অন্তস্থ আকার, দন্তন্য হস্যি অন্তস্থ আকার নি আ। এখন লক্ষ্য করুন আমাদের এই যে স্বরবর্ণের যে আমরা বাংলা ব্যাকরণের যে স্বরবর্ণ পড়তাম, সেখানে লক্ষ্য করবেন যে অকে আমরা লিলিন বর্ণ বলতাম, কারণ অয়ের কোনো কার নেই। ঠিক একই রকম ভাবে আমাদের এখানেও অয়ের কোনো কার হবে না। অর্থাৎ এই অ যে বর্ণের সাথে বসবে সেই বর্ণেরই নাম গ্রহণ করবে। অর্থাৎ এখানে যদি মনে করেন যে রিয়ল বসে, রিয়ল বসলে কি হবে, এটা র। এখানে যদি মিয়ম বসতো, অর্থাৎ মিয়ম অ, তাহলে এটার উচ্চারণ ম। তাহলে আশা করছি বুঝতে পারছেন যে অ এর কোনো কার নেই, অর্থাৎ অ হচ্ছে একটি লিলিন বর্ণ। তাহলে আমরা অ পর্যন্ত করে ফেললাম কাজ। তাহলে আ থাকলে আকার হবে সেই বর্ণের সাথে, অর্থাৎ যে ব্যঞ্জন বর্ণের পাশে আকার আ বর্ণটি থাকবে তার সাথে আকার হবে। আর এই যে ইয়া, যে বর্ণের সাথে ইয়া থাকবে সেই বর্ণের ডাকনামের সাথে হস্যিকার হয়ে অন্তস্থ আকার হবে, অর্থাৎ মিয়া। এখন এখানে যদি থাকতো মিয়ম ইয়া, তাহলে মিয়া, তাহলে কি হতো, মিয়া। তারপর লক্ষ্য করুন, আমরা যখন পড়লাম অ, এবার আছে ই অ, অর্থাৎ এবার আছে ই অ। তাহলে যে বর্ণের সাথে ই অ হবে, মনে করুন হচ্ছে মিয় ই অ। তাহলে কি হবে, মিয়মের সাথে ই অ, অর্থাৎ মিয়মের সাথে হস্যিকার হবে আর অন্তস্থ থাকবে, মি অ, অর্থাৎ মি অ। ঠিক একই রকম ভাবে ও, আমরা বাংলা ব্যাকরণে বা বাংলা বর্ণের যে ওর কি কার জানতাম, ও মানে ওকার। অর্থাৎ যে বর্ণের সাথে এটা ও থাকবে সেই বর্ণের সাথে ওকার হয়ে যাবে। মনে করেন এখানে বিয়োগ ও, অর্থাৎ গো, অর্থাৎ গো। বুঝতে পারছেন, বিয়োগ যদি প্রথমে থাকে তাহলে কি হওয়ার কথা ছিল, খ। অর্থাৎ এটা আমাদের কি হবে, ক্ষয়কার, খো। তাহলে ক্ষয়কার খো। আমরা এই বিষয়টা পরবর্তী ভিডিওতে খুব বিস্তারিতভাবে জানবো। আপনি আপাতত এই বিষয়টাকে বোঝার চেষ্টা করেন যে আকার থাকলে ওই বর্ণের সাথে আকার, আ থাকলে ওই বর্ণের সাথে আকার, ইয়া থাকলে ওই বর্ণের সাথে হস্যি আর অন্তস্থ আকার, অ থাকলে শুধুমাত্র সেই বর্ণটাই হবে। তারপরে ইয়া থাকলে সেই বর্ণের সাথে হস্যিকার আর অন্তস্থ, আর ও থাকলে সেই বর্ণের সাথে ওকার। এই যে ই ও, এই যে ই মানে কি জানতে আমরা, হস্যিকার, তাহলে সেই বর্ণের সাথে হস্যিকার হবে আর অন্তস্থ আকার থাকবে। তার মনে করেন এটা গিও, তাহলে এখানে বয়সী অন্তস্থ আকার গিও। এখানে কি আছে, হস্য, তাহলে যে বর্ণের সাথে হস্য থাকবে সেই বর্ণের সাথে কি হয়ে যাবে, হস্য কার হয়ে যাবে। অর্থাৎ এটা মনে করেন এখানে যদি আমরা নিয়ম দিই, এখানে কি দিই আমরা, নিয়ম। এখানে যদি আমরা নিয়ম বসাই, নিয়মের সাথে যদি হস্য দিই তাহলে কি হবে, ময়ে হস্য, ময়ে হস্য মুখ। অর্থাৎ এই হস্যটা কি হবে, হস্যকার। আর ই ইউ, এই ইউ থাকলে পরে যে বর্ণের সাথে থাকবে সেই বর্ণের সাথে হস্যিকার হবে আর তারপরে হস্য থাকবে। তাহলে যদি এখানে আমরা রিয়ল দিই, তাহলে রিউ, রি ইউ, অর্থাৎ রহস্যি হস্য, রহস্যি হস্য, রিউ। তাহলে এইটা এই যে আমরা রু, মনে করেন এর সাথে রিয়ল আছে এর উপরে, রিয়ল থাকলে কি হবে, রু। উচ্চারণটা একটু এরকম হবে, রহস্য একটা হচ্ছে, এই যে একটা হচ্ছে হস্য,
এটা হচ্ছে ময়স্য মু। আর এখানে যদি মিউম দিতাম তাহলে কি হবে মু, অর্থাৎ মু আর মু। এইটা হচ্ছে হস্যি মানে কি হস্যিকার, যে বর্ণের পাশে এটা থাকবে তাহলে মনে করেন এটা হচ্ছে দিয়তার পাশে আছে, দিয়তার পাশে তাহলে কি হবে দি, অর্থাৎ তার সাথে হস্যিকার হয়ে যাবে দি। তো এইখানে একটু খুব বেশি কথা হয়ে গেল, কারণ এই বিষয়টাকে আপনাকে বুঝতে হবে ভালো করে। এই বিষয়টা যদি আপনি ভালোভাবে বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য বিষয়টা ক্লিয়ার হবে। তো ভিউয়ার্স, আমরা অর্থাৎ স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণের যে কারের সংযুক্ত হলে পরে কিভাবে উচ্চারণ হবে সেটা আমরা এতক্ষণ আলোচনা করলাম। এবার লক্ষ্য করুন যে যুক্ত স্বরবর্ণ, অর্থাৎ আমরা এতক্ষণ ব্যঞ্জন বর্ণের সাথে শুধুমাত্র স্বরবর্ণগুলো একত্রে করে উচ্চারণ শিখছিলাম, বাট এখন হচ্ছে যুক্ত স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণগুলো একত্রে করে উচ্চারণ শিখব। লক্ষ্য করুন ভিউয়ার্স, আমরা এতক্ষণ যেটা শিখলাম, মনে করেন এখানে আছে সাংঘিক আছে, সাংঘিকের সাথে যদি আকার হয় তাহলে সাংঘিক আ, তাহলে কি হবে কয়াকার কা। যদি সাংঘিকের সাথে ওকার হতো, অর্থাৎ যদি অয়কার এই যে ওকার হতো তাহলে কি হতো কয়কার কো। এই যে ছোট্ট একটা বিষয়, কিন্তু অনেকেই এই ছোট্ট বিষয়টি বুঝতে পারে না। তো আপনারা চেষ্টা করবেন প্রয়োজনে এই অংশটুকু খুব ভালোভাবে বোঝার জন্য, প্রয়োজনে 2-3 বার এই অংশটুকু ভিডিওটা দেখবেন, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে লক্ষ্য করুন যে এখানে আমরা এখন আলোচনা করব যুক্ত স্বরবর্ণ নিয়ে। এখন আমাদের এটা কি এ, অর্থাৎ যে বর্ণের সাথে যে বর্ণের পাশে এই স্বরবর্ণটা বসবে তার সাথে এই জাফলা আকার যুক্ত হবে। তাহলে এখন যদি আমরা মনে করেন নিয়ন বসাই তাহলে কি হচ্ছে ন্যা, অর্থাৎ এখানে দন্তন্য বসবে। এখানে কি বসবে দন্তন্য। আপনাদেরকে কিন্তু আমি প্রথমেই বলেছিলাম যে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন, কারণ আমার এই যে এখন লেখালেখিতে ঘেঁষামেশা হয়ে যাচ্ছে বা হিজিবিজি হয়ে যাচ্ছে, সে কারণেই আপনি আগে যদি স্ক্রিনশটটা নিয়ে রাখতেন তাহলে পরবর্তী আপনার খাতায় নোট করতে সুবিধা হতো। এখন লক্ষ্য করুন তাহলে নিয়ন পাশে এ আছে, অর্থাৎ নয় জাফলা আকার ন্যা। তাহলে লক্ষ্য করুন নি আ, অর্থাৎ এখানে যদি আমি নিয়ন বসাই তাহলে কি হবে ওই যে একই সিস্টেম, হস্যিকার থাকলে হর্ষে থাকলে যদি হর্ষায় অন্তস্থ জাফলা আকার, এই যে এটার নাম কি ই এ, এটা এ আর এটা হচ্ছে ই এ, অর্থাৎ যে বর্ণের পাশে এটা থাকবে নিয়নের পাশে আছে। এখন মনে করেন এটা নিয়নের পাশে আছে, এটা হলো নে আর এটা হচ্ছে নি এ, অর্থাৎ দন্তন্য হস্যি অন্তস্থ জাফলা আকার নে, অর্থাৎ নি এ। এখন লক্ষ্য করুন এটা কি, এটা হচ্ছে এ, অর্থাৎ এ কার, এই যে এ কার, যে বর্ণের সাথে এ থাকবে সেই বর্ণের সাথে কি হয়ে যাবে এ কার হয়ে যাবে। অর্থাৎ এখানে যদি আমরা নিয়ন বসাই তাহলে কি হবে নে, নিয়ন বসালে নে। তাহলে লক্ষ্য করুন ই এ, ই এ তার মানে কি হস্যিকার আর অন্তস্থয়কার, তাহলে ই এ নি এ। আমি যদি এখানে এখন নিয়ন বসাই তাহলে নি এ, নি এ। তারপর লক্ষ্য করুন এটা হচ্ছে ও আ, ও আ, তাহলে এখানে যদি আমি দন্তন্য বসাই অর্থাৎ নিয়ন বসাই তাহলে কি হবে নো আ, অর্থাৎ ওতে কি হয় ওকার, ওই বর্ণের সাথে ওকার হয়ে যাবে, অর্থাৎ নো আ। এটা ও এ, অর্থাৎ নো এ, নো এ, এখানে যদি দন্তন্য বসাতাম নো এ, তাহলে আমরা এখানে দেখলাম যে নো এ। একই ভাবে এখানে যদি নিয়ন বসতো তাহলে কি হতো নো এ, অর্থাৎ এই যে ও থাকা মানে কি সেই বর্ণের সাথে ওকার, সেই বর্ণের সাথে কি ওকার হয়ে যাবে। এখানে যদি বিয়োগ থাকতো তাহলে কি হতো গো এ, গো এ, অর্থাৎ গো এ। এই যে এই বর্ণটা কিন্তু খুব ভালোভাবে আমি যখন বেসিকের বর্ণগুলো শিখাইছিলাম তখন কিন্তু খুব ভালোভাবে বলেছিলাম যে এই বর্ণটা আমাদেরকে খুব ভালোভাবে স্মরণ রাখতে হবে। এটা হচ্ছে ও ই নয় ও এ, অর্থাৎ ও এ, ও এ থাকলে সেই বর্ণের সাথে ওকার আর অন্তস্থ ইকার ও এ, অর্থাৎ গো, গই না হয় কি হবে গো এ। এখানে লক্ষ্য করুন যে এখানে কি আছে উ আর অ, অর্থাৎ যে বর্ণটা থাকবে যে ব্যঞ্জন বর্ণটা থাকবে সেই বর্ণের সাথে হস্যকার আর অন্তস্থান। ধরেন এখানে মিয়ম আছে তাহলে কি হবে মু অ, অর্থাৎ মু অ। এখানে কি আছে উ এ, অর্থাৎ যে বর্ণ থাকবে সেই বর্ণের সাথে হস্য আর অন্তস্থিকার। এখানে যদি রিয়ল থাকে তাহলে কি হবে রু, রু এ। এটাতে কি হবে হস্য আর হস্যাই। তাহলে এখানে যেমন মনে করেন মিয়ম আছে তাহলে কি হবে মুই, মহস্য হস্যাই মুই। আর এটাতে তো যদি মিয়ম থাকে তাহলে কি হবে এই উচ্চারণটা একটু আলাদা হবে, সেটা মুই, মুই। ঠিক আছে, তাহলে আশা করছি আপনারা বিষয়গুলো খুব ভালোভাবে বোঝার চেষ্টা করেছেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে মূলত শিখলাম যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণ একত্রে কিভাবে আমরা একটা বর্ণকে উচ্চারণ করব। তবে এই বিষয়ে আরো একটি আলোচনা রয়েছে, সেই বিষয়টা আগে একটু লক্ষ্য করুন। আমরা মূলত
গীয়কের পাশে যদি স্বরবর্ণ থাকে অর্থাৎ ব্যঞ্জন বর্ণের পাশে যদি স্বরবর্ণ থাকে তাহলে সেটা কিভাবে উচ্চারণ হবে, সেই বর্ণটার উচ্চারণ কেমন হবে সেই বিষয়ে এতক্ষণ আলোচনা করলাম। তো একটু অপেক্ষা করুন, আমাদের আরেকটু বিষয় জানার আছে। আমাদের আরেকটু বিষয় জানার আছে, সেটা হচ্ছে আমরা এতক্ষণ যে এই যে মানে স্বরবর্ণের পাশে যে ব্যঞ্জন বর্ণগুলো বসাতেছিলাম সেখানে একটু বিষয় আপনাদেরকে জানানোর আছে। লক্ষ্য করেন আমরা যে স্বরবর্ণগুলো লিখি, আমাদের স্বরবর্ণ কয়টা? 10টা। অর্থাৎ এগুলো হচ্ছে খাড়া, এই যে আ, ইয়া, অ, ইয়। আর আছে কি আড়ে, এগুলো হচ্ছে লম্বালম্বি আর এগুলো হচ্ছে আড়াআড়ি। তাহলে এখানে লক্ষ্য করুন ও, ইয়, আর কি আছে উ আর ইউ। আরো দুইটা আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে ই আর একটা হচ্ছে উ। এই তো আমাদের স্বরবর্ণ। এখন আপনি এই যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণগুলো কিভাবে লিখবেন, ঠিক না, এটা তো আপনার আগে জানার দরকার ছিল। তো আমি মূলত আপনাদেরকে আগে এই বর্ণ সম্পর্কে একটু পরিচয় দেওয়ার কারণে এই বিষয়টাকে আগে জানাইনি। আমরা নেক্সট ক্লাসে এই বিষয় সম্পর্কে আরো ধারণা নিব। তো এখন লক্ষ্য করেন আমরা যখন একটা স্বরবর্ণের সাথে একটা ব্যঞ্জন বর্ণ লিখব তখন যেগুলো খাড়াখাড়ি থাকবে অর্থাৎ যেগুলো এই যে লম্বালম্বি থাকবে তার বাম দিকে লিখব। তাহলে এখানে লক্ষ্য করুন এই যে এটা কি, এইটা পুরোটার একটা বর্ণ, এটা কি ই অ। তাহলে এর বাম দিক কোনটা? এটা হচ্ছে ডান দিক আর এটা হচ্ছে বাম দিক, অর্থাৎ এটা ডান আর এটা হচ্ছে বাম। আমরা কোন দিকে লিখব? বাম দিকে লিখব। তাহলে আমরা এখানে যদি যোগ বসাই তাহলে কি হবে? এইভাবে বসাতে হবে। তাহলে এখন আমি যদি এখানে নিয়ম বসাই তাহলে এইভাবে বসাতে হবে। এখানে যদি আমি দ্বিগত বসাই তাহলে এভাবে বসাতে হবে। এখানে যদি আমি নিয়ম বসাই তাহলে এভাবে বসাতে হবে। এখানে যদি আমি হিয়ত বসাই তাহলে এভাবে বসাতে হবে। বিষয়টা বুঝতে পেরেছেন যে আমাদেরকে মূলত বাম দিকে যেগুলো লম্বালম্বি থাকবে সেই বর্ণগুলো বাম দিকে আমাদেরকে ব্যঞ্জন বর্ণগুলো বসাতে হবে, এবং যেগুলো আমাদের এই যে আড়াআড়ি আছে অর্থাৎ আড়াআড়ি যে বর্ণগুলো আছে সেগুলো আমাদেরকে উপরের দিকে বসাতে হবে। লক্ষ্য করেন এখানে এই যে এই পুরোটা কিন্তু একটি বর্ণ, এটা হচ্ছে কি ও, এটা ও। তাহলে এই ও আমাদের কি করতে হবে? উপরে বসাতে হবে। তাহলে এই পর্যন্ত যে আমাদের ও, এর উপরে বসাতে হবে। আমরা যদি এখানে বিয়োগ বসাই তাহলে এভাবে বসাবো। এখানে যদি আমরা নিয়ম বসাই তাহলে এভাবে বসাবো। এখানে যদি আমরা নিয়ম বসাই তাহলে এভাবে বসাবো। এখানে যদি আমরা রিয়ল বসাই তাহলে এভাবে বসাবো। এখানে যদি আমরা মনে করেন বিয়োগ বসাই তাহলে এভাবে বসাবো। আশা করছি বিষয়টা ক্লিয়ার যে স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণগুলো কিভাবে বসবে, যেগুলো লম্বালম্বি থাকবে তার বাম পাশে, যেগুলো আড়াআড়ি থাকবে সেগুলো উপরে। এখন মনে করেন যে এটা হচ্ছে স্বরবর্ণের সাথে গেল। এখন এই যে আমাদের এখানে কি আছে? যুক্ত স্বরবর্ণ। তাহলে যুক্ত স্বরবর্ণের ক্ষেত্রে আপনি কিভাবে বসাবেন একটু খেয়াল করুন। একটু খেয়াল করুন যে যেগুলো খাড়াখাড়ি আছে সেগুলো তো আমাদের বুঝতে কোনো সমস্যা নেই। মনে করেন এ, এই যে এ, তাহলে এর পাশে যে বসবো বাম পাশে, এই যে এ, এর কোথায় বসবে? বাম পাশে, নিয়ম বসালাম। তাহলে এর বাম পাশে। এখন যেগুলো আড়ে এবং লম্বাই দুটো একসাথে মিক্সার হয়ে আছে সেটাতে কি করবেন? লক্ষ্য করুন এটাতে কি আছে? ও ই, ঠিক না? ও ই। এই যে মাঝের যে ফাঁকা অংশ মতন দেখতে পাচ্ছেন আপনি, মাঝের যে ফাঁকা অংশটা দেখছেন এই অংশতে আমাকে বসাতে হবে। অর্থাৎ আমি বসাবো কিভাবে? এখানে মনে করেন একটা আছে ও এ, ও এ, তাহলে আপনাকে এখানে বসাতে হবে গিয়ক। এই লেখাগুলো তখন আর একটু বড় হয়ে যাবে। তবে এই যে মনে করেন এটা হচ্ছে বিয়োগ, বিপদ থাকলে এখানে কি হবে? ও, এই লেখাটা ছোট হবে আর এটা বড় হয়ে যাবে, যে ও ই। তার মানে কি ওই উচ্চারণটা কি হবে? ও এ, সঠিক উচ্চারণ ও এ। তাহলে এটা কি ফয়ে, ফয়ে বা বয়ে। আপনি যদি নিয়ম না জানেন তাহলে প্রথমে বয়ে, যখন নিয়ম শিখে যাবেন তখন কি হবে? ফয়ে। আমরা এই নিয়মগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। তাহলে আশা করছি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার যে আপনি স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণগুলো কিভাবে লিখবেন এবং যুক্ত স্বরবর্ণের সাথে ব্যঞ্জন বর্ণগুলো কিভাবে লিখবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকের আলোচনাটি এখানে শেষ করতে চাচ্ছি। নেক্সটে আবার আলোচনা করব এই বিষয় নিয়ে এবং আরো সুন্দর সুন্দর টপিকস নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আপনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। নেক্সট ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।